নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলায় ইতিমধ্যে রিপাবলিক বাংলার এক্সিট পোল আপনারা দেখে নিয়েছেন। নির্বাচন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এর বাইরেও অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার 19-20 ইকুয়েশন সমীকরণ প্রতি মুহূর্তে কষা হচ্ছে, বিশেষত রাজনৈতিক দলের অন্দরে তো বটেই। আর সেই ইকুয়েশনকে আরেকটু স্পষ্টভাবে তুলে ধরার জন্য আজকে আমাদের রিপাবলিক বাংলা স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং আমার সঙ্গে রয়েছেন আরও 3 সিনিয়র এডিটর রয়েছেন। আমি অনির্বাণ, আমি ময়ূক, আমি শুভ্রাংশু। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং অবশ্যই বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু নমস্কার, স্বাগত রিপাবলিক বাংলায়। ধন্যবাদ। টেনশন কতটা রয়েছে, মানে এখন তো লাস্ট মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, হাতে গুনে আর 1.5 দিন মতো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেনশন কতটা রয়েছে এই মুহূর্তে? টেনশনের বিষয় নেই, ভালো ছাত্ররা গোটা বছর পড়াশুনো করে, তারা পরীক্ষার রেজাল্টের সময় টেনশন করে না। যারা লাস্ট মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন নিয়ে পড়াশুনো করে তাদের ক্ষেত্রে টেনশনের প্রয়োজন হয়। আমরা আশ্বস্ত যে আমরা যে টার্গেট আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি দিয়ে গেছেন 30, এর কাছাকাছি থাকবো, একে স্পর্শ করতে পারবো। কার টেনশনটা বেশি, বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের বেশি টেনশন না বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বেশি টেনশন? দুটো সমার্থকই, কারণ আমার মনে হয় বালুরঘাট জিতলে পরে তবেই তো সেটা অ্যাড অন হবে আমাদের যে ট্যালি আছে সেই ট্যালির সাথে। তো বালুরঘাটেরও টেনশন, আর যেরকম টেনশন বলছি মানে আমি বলবো না, তবে মানুষের রেজাল্টের আগে যে একটা অদ্ভুত ধরনের ফিলিং থাকে সেই ফিলিং তো সবারই হবে। কিন্তু আমি 100% আশ্বস্ত, বালুরঘাটের ক্ষেত্রে তো 100% আশ্বস্ত, রাজ্যের ক্ষেত্রেও 100% আশ্বস্ত যে আমরা আমাদের টার্গেট একদম অ্যাচিভ করতে পারবো। বালুরঘাটে গতবারের তুলনায় মার্জিন বাড়বে। এটা বলা, বালুরঘাটে যিনি আছেন বিপ্লব মিত্র, যিনি আগে বিজেপিতে এসেছিলেন, দিয়ে আবার তৃণমূলে গেছেন, মন্ত্রী হয়েছেন, এই যে প্রার্থীটা কোনো ফ্যাক্টর ছিল না? না, প্রার্থী তো অবশ্যই ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর নাই বললে কেন ভুল বলা হবে। উনি প্রার্থী হওয়াতেই তো আমরা বেশি ভোটে জিতবো। উনি প্রার্থী হওয়ার অ্যান্টি ইনকামবেন্সিটা সমস্ত তৃণমূল কংগ্রেসের অ্যান্টি ইনকামবেন্সি, সেটা বিপ্লব মিত্রের উপরে, কারণ বিপ্লব বাবুই ওখানে বিগত 30 বছর ধরে নেতা। ঠিক, তিনি এবং তার পরিবার বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসেরও কারো কিছু নেই, তিনিই নেতা। তার ভাই চেয়ারম্যান, তার আর এক ভাইকে পিপি বানালেন নিজেরই দলের লোককে সরিয়ে দিয়ে, এবং নিজের দলের লোককে পস্কো কেস দিয়েছেন, মিথ্যে পস্কো কেস। তার পরিবার হাউমাউ করে কাঁদছে, সেই উকিল তিনি এখন জেলের ভেতরে, তৃণমূলের উকিল, তৃণমূলের লয়ার, তৃণমূলের ওদের ল সেল না কি আছে সেগুলো করা, তো সবাই সেই জন্য জানে ওনাকে। তো উনি ফ্যাক্টর, অবভিয়াসলি উনি ফ্যাক্টর। সুকান্তবাবু, আপনি প্রথমেই বলছিলেন যে পরীক্ষার কথা, ভালো ছাত্রদের আলাদা করে সারা বছর যারা পড়াশোনা করে তাদের এই ধরনের টেনশন করতে হয় না, কিন্তু আপনি যাদের বিরুদ্ধে, মানে আপনি যাদের সাথে পরীক্ষায় বসেছেন তাদের কারোর এই হাতার মধ্যে চিরকুট, কেউ স্কেলের মধ্যে, আপনি শিক্ষক মানুষ, আপনি নিজে আরও ভালো জানবেন যে স্কেলের মধ্যে লিখে রেখে দিয়েছে, কোথাও আবার বেঞ্চের তলায় চিরকুট রেখে দিয়েছে, চোথা রেখে দিয়েছে। কি করে লড়াইটা করবেন? এত চুরি, এত দুর্নীতি হচ্ছে পরীক্ষার হলে, যতই ভালো রেজাল্ট হোক না কেন একটা কি টেনশন থাকে না যে যাই হোক না কেন যারা চুরি, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা আবার টাকাও দিচ্ছে এবং আপনার চারপাশে বহু বেনিফিশিয়ারি ঘুরে বেড়াচ্ছে। হয়তো আপনার গাড়ির চালক যিনি ভদ্রলোক, তিনিও হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পান এবং হয়তো তাদের পরিবারেও তারা খুশি তার বউ যখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা এই বেনিফিটগুলো পাচ্ছেন। দেখুন, যখন এরকম নকল চলে আর কি, টোকাটুকি চলে, তখন সেন্টার চেঞ্জ করতে হয়। তো আমরা তো সেন্টার চেঞ্জ করতে পারবো না ভোটের ক্ষেত্রে, ইনভিজিলেটর চেঞ্জ হয়েছে, তো কেন্দ্রীয় বাহিনী এসেছে, কেন্দ্র থেকে অবজারভাররা এসেছে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করেনি তা নয়, প্রথম 4-5টি জায়গায় কিছু করতে পারেনি, 4-5টি ফেজে কিছু করতে পারেনি, 6 ফেজে চেষ্টা করেছে, কয়েকটি জায়গায় সফল হয়েছে। কিন্তু আমার মনে হয় সেটা আমাদের 6 ফেজে যে আমরা শক্তিশালী ঘাঁটি, আমাদের 6 ফেজ, সেটা খুব একটা কিছু করতে পারেনি। 7th ফেজে, 6 ফেজ মানে কোন জায়গাটা একটু মানে আমাদের ঘাটাল, মেদিনীপুর, এই যে পুরো অঞ্চল, জঙ্গলমহল, বাঁকুড়া, এটা 7th ফেজ যে ইলেকশন, তাতেও সব থেকে বেশি চেষ্টা করেছে তারা। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে যতই চেষ্টা করুক তারা, যেহেতু ইনভিজিলেটর বাইরে 100% টোকা তো যাবে না, শুধু চিরকুট আনলেও তো হয় না। আর তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে দেখুন, মানুষ বুঝতে পেরেছে যে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই ধরনের বেনিফিশিয়ারিদেরকে খুশি করার মতো যেগুলো ডোল পলিটিক্স যাকে বলে, এই ডোল পলিটিক্স বেশি দিন মানুষকে খুশি রাখতে পারে না।
কারণ মানুষ বুঝতে পারছে তাদের মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার যেমন দেওয়া হচ্ছে, মহিলাদের সেরকম সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঠিক, আমি ঠিক এখান থেকে জিজ্ঞাসা করবো সুকান্তবাবু, এই যে সরকার আর দলের মিলেমিশে যাওয়া, তার সঙ্গে একটা পরামর্শদাতা সংস্থাও পর্যন্ত আপনি নাম করে বলছেন, তাদেরও মিলেমিশে যাওয়া, এইখানে কি আপনাদের চ্যালেঞ্জটা আরও বেশি না? এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, আপনি বলছেন যে ডোল পলিটিক্স, কিন্তু আপনাদেরকেও তো পাল্টা 3000-এর কথা বলতে হলো। তার কারণটা হচ্ছে লোকে টাকাটা নিচ্ছেন হয়তো অশোক স্তম্ভের ছাপ দেখে, সরকারি ছাপ দেখে, কিন্তু পাচ্ছেন বা হাতে যখন নিচ্ছেন তখন এটা মনে মনে ভেবে নিচ্ছেন এবং তাকে বুঝিয়েও দেওয়া হচ্ছে টাকাটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, টাকাটা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন, পশ্চিমবঙ্গে তো এই সমস্যা আছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি বিগত 40 বছর ধরে আমি বলবো কমসে কম যে অবস্থায় আছে, অন্যান্য রাজ্য সে পারচেজেবিলিটি মানে ক্রয় করার ক্ষমতা থেকে শুরু করে, ক্রয় ক্ষমতা থেকে শুরু করে সমস্ত কিছু অন্যান্য রাজ্যের মানুষের কিন্তু অনেকটা অনেক বেশি। পশ্চিমবঙ্গে কিন্তু এমনকি বেতন স্ট্রাকচার আলাদা। এমনকি বেসরকারি কোম্পানিতে যারা চাকরি করে, বেঙ্গালুরুতে গেলে যে পরিমাণ মাইনে পায় সে পরিমাণ মাইনে আমাদের কলকাতার অফিসগুলোতে পায় না তারা। তার কারণ কি? কারণ অর্থনীতিটা বাড়েইনি, গ্রোথ হয়নি অর্থনীতি। এবং এর জন্যই মানুষ এখন হচ্ছে সরকারের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। এটা কোনো ওয়ে আউট হতে পারে না। বামেরাও এটা চাইতো, বামেরা গরিব থাকুক মানুষ, তাহলে গরিবের রাজনীতি করা যাবে। তৃণমূল সেম একই পথে যাচ্ছে। কোনো শিল্পায়ন নেই, কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো রোড ম্যাপ নেই। সরকার কি করতে চায় সেটা আমরা বুঝতে পারছি না। আপনারাও ওয়াকিবহাল মহল, আপনারাও সংবাদপত্রের সাথে, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছেন, আপনারাও যদি আপনাদেরকে বলতে বলি যে তৃণমূল কংগ্রেসের রোড ম্যাপ কী, কেউ বলতে পারবে না। যে আমরা শিল্পায়ন নিয়ে রোড ম্যাপটা কি আছে তৃণমূল কংগ্রেস কেউ বলতে পারবে না। তো অবভিয়াসলি ইটস এ চ্যালেঞ্জ। আমরা অন্নপূর্ণার ভাণ্ডারের কথা বলছি, কিন্তু আমরা বলছি না দিস ইজ দ্য সোল সলিউশন, এটাই যে একমাত্র সমাধান, আমরা এটা বিশ্বাস করি না। আমরা অন্নপূর্ণার ভাণ্ডার যেমন দেব, সেরকম সেই অন্নপূর্ণার ছেলে যেন থাকে দুধে ভাতে, তার জন্য ব্যবস্থাও হবে, তার শিল্পের জন্য শিল্পায়ন হবে, তার চাকরি হবে। আমার এই জায়গাতে একটা প্রশ্ন, যে শিল্পায়ন, চাকরি এগুলো স্বাভাবিক বিষয়, যেগুলো আসা উচিত ছিল, এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের রোডম্যাপে থাকার কথা, ইশতেহারে থাকার কথা। এমনকি আমার শোয়ের ক্ষেত্রে আমি বারবার বলেছি, যখন কেউ প্রচারে যাচ্ছেন তখনও শাসক হোক বা বিরোধী হোক বা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, তাদের বক্তব্য হচ্ছে যে কী কী প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, হতে পারে তা ভুয়ো, কী কী কাজ তারা করেছেন, হতে পারে তার মধ্যে দুর্নীতি রয়েছে, কিন্তু তার একটা ফিরিস্তি থাকে, সেগুলো বলেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে অন্তত বেশ মাঝখান থেকেই ফেজের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক যেন বক্তব্য ভাষার ধরনগুলো বদলে গেল। সেখানে ধর্ম বেশি চলে এলো, সরাসরি আক্রমণ চলে এলো। অ্যাকচুয়ালি সরকার কি করতে পারে, কি করেছে বা আর কি করার ইচ্ছে, সেগুলো চলে গেল কোথাও পিছনের সিটে, সেগুলো সামনে চলে এলো। এবং এটা হওয়ার পর যেটা দেখলাম আমরা লাস্ট অন্তত দু তিনটা ফেজ, আমার মনে হয় আমার সঙ্গে আমাদের বাকি সিনিয়র এডিটররাও একই মত হবেন, যে অনেকটা ধর্মের একটা পোলারাইজেশন দেখতে পেয়ে গেলাম আমরা। এটা হিন্দু মুসলিম ডাইরেক্ট হয়ে গেল, ইচ্ছাকৃত সাম্প্রদায়িক কথাবার্তা বলে দেওয়া, একদমই তাই। মানে ইচ্ছাকৃত, মানে এটা যেটা হওয়ার কথা ছিল না, মানে এটা কিন্তু অদ্ভুত রকমভাবে আমরাও চেঞ্জটা দেখতে পেলাম ঠিক মোটামুটি 5th ফেজ অনওয়ার্ডস। আমার বিষয় হচ্ছে যে এই যে দীর্ঘদিন ধরে বিজেপি, মানে এই রাজ্যের শাসক দল এমনকি বাকি বিরোধী দলরাও দায়িত্ব নিয়ে বুঝিয়ে এসছে যে বিজেপি মানেই হচ্ছে সাম্প্রদায়িক, বিজেপি শুধুমাত্র ধর্মের রাজনীতি করে, কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখতে পাওয়া গেল। এখন এই বিষয়টা কতখানি আপনার মনে হয় রেজাল্টে প্রভাব ফেলবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা চেষ্টা করেছেন এই কারণে, বিগত পঞ্চায়েত ভোটের রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে মাইনরিটিস ভোট, মাইনরিটি শব্দটাকে আমাদের একটা, আমি বলবো ক্যামোফ্ল্যাজ হিসেবে ইউজ করা হয়, মুসলিম ভোট। এক কথায় মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি প্রথম 2-3টে ফেজে উনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা অশনি সংকেত উনি দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই অশনি সংকেত দেখার পর উনি অনেক কিছু করেছেন। যেমন আপনারা হয়তো জানেন, ধূপগুড়িতে একটা কমিউনাল ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে উনি বার্তা দেওয়ার জন্য, একটা যখন কমিউনাল ক্ল্যাশ ঘটে তখন নিয়ম হচ্ছে যে দুই সম্প্রদায় যুক্ত, জেনারেলি আমরা দেখেছি যেটা প্রোটোকল আর কি, বা আমরা যেটা প্রথা, দুই পক্ষেরই সমান সংখ্যক লোককে অ্যারেস্ট করা হয়, যাতে দুই পক্ষই শান্তশিষ্ট থাকে, যে হ্যাঁ ওদের 50 জন অ্যারেস্ট হয়েছে, আমারও 50 জন অ্যারেস্ট হয়েছে, যেন সেই সম্প্রীতি একটা ভারসাম্য, হ্যাঁ মানে একটা ভারসাম্য থাকে। এবং যে সবার মধ্যে একটা যে চলে এসেছিল, এক্সাগারেশন বলুন বা যাই বলুন না কেন, সেটা অনেকটা নিচে নেমে যায়। কিন্তু সেখানে উনি মেসেজ দিচ্ছেন যে একটি সম্প্রদায়ের মানুষকে বেশি অ্যারেস্ট করে, বেশি গ্রেপ্তার। আমাদের তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেসের গতবারের প্রার্থী যিনি যোগদান করেছিলেন, তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। তিনি আমাদের পার্টিতে যোগদান করে, মিতালি রায়, তিনি জেলের মধ্যে আছেন। তো
তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন, এবং সেটা কিন্তু এই পরবর্তী ভোটের ফেজগুলোকে প্রভাবিত করার জন্য এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং এখনও করছেন, কিন্তু এইভাবে আমার মনে হয় উনি বাঁচতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ভোট ব্যাংক সেফোলজিস্টরা বলেন, একটা মুসলিম ভোট ব্যাংক, এম স্কয়ার। মহিলাদের একটা মহিলাদের ভোট ব্যাংক। দুটোতেই আপনারা আমি ভাঙন বলি ধরাতে এম স্কয়ার। এম স্কয়ারটা কি? মুসলিম মহিলা। আচ্ছা, এটা ভাঙন ধরাতে পেরেছেন আপনারা? অবশ্যই মহিলারা, দেখুন আমরা মোদিজির সভাতে, আমাদের অমিত শাহজির সভাতে যে পরিমাণ মহিলাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি গতকাল ছিলাম হচ্ছে মথুরাপুরে আমরা সভা করতে পারবো না, কোনো মানে আমাদের মধ্যে কোনো সিওরিটি ছিল না। বৃষ্টি হয়ে মাঠ নেই, যে মাঠ ঠিক করেছিলাম মাঠ ক্যান্সেল করে দিতে হলো। তারপর একটা স্টেডিয়াম নিলাম, সেই স্টেডিয়ামের ব্যালকনিতে মঞ্চ হলো, যেখানে সর্বসাকুল্যে 3 জন প্রার্থী, আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী, আর কারো বসার জায়গা নেই। ডায়াস সেইভাবে তৈরি করা যায়নি। তার মধ্যে মাটি সামনে, মঞ্চের সামনে, সোকল্ড মঞ্চের সামনে জল থিক করছে, আর ওপারে ওটাকে আমরা ডি করেছি, আর ওপারে ভেজা মাটি, তার উপরে লক্ষাধিক মানুষ যেভাবে আসছে, মানুষ চাইছে পরিত্রাণ চাইছে। এটা সলিউশন হতে পারে না এই 1000 টাকা ধরিয়ে দিলাম, 1200 টাকা ধরিয়ে দিলাম। এবং আপনার কি মনে হয় যে শেখ শাহজাহান একা এরকম? গ্রামে গ্রামে শেখ শাহজাহান আছে, যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, যারা মহিলাদের সাথে কম্প্রোমাইজ করতে বাধ্য করায়, আপনার কিছু করার নেই। সেখানে মহিলারা তাদের সাথে, তাদের কথা শুনতে, তাদের ইজ্জত বিক্রি করতে বাধ্য হয় এই সমস্ত প্রকল্পের আড়ালে। বহু জায়গায় আছে, আপনি যান খোঁজ নিন, ছোটো ছোটো লেভেলের পাবেন। এই যে মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, আমি খুব রিল্যাক্সড। গোটা বাংলা ঘুরেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, সেই গরম বৃষ্টি, এখন রিল্যাক্সড। আপনি বলেও ফেললেন যে 25-30টা মনে হয় আসন পাবেন বলছেন। আচ্ছা, আমার একটা কথা জিজ্ঞাসা করার আছে, মানে আমার মূলত দুটো কথা। একটা কথা হচ্ছে, মোদিজি বারবার বলছে আমার গ্যারেন্টি। এই 25-30টা আসন আপনি পেয়ে গেলেন, কিন্তু যে গ্যারেন্টি, যেমন আমরা তো আগেও কার্ডগুলো করতে পারেননি, যেমন স্বাস্থ্যসাথীর বদলে যে কার্ডটা আছে, 25-30টা আসন পেয়ে গেলে সেই কার্ড, সেই ব্যবস্থাগুলো করতে পারবেন যে গ্যারেন্টিগুলো দিচ্ছে রাজ্যে, আপনারা কী করে করবেন? সরকার তো ওদের। দেখুন, প্রথমত হচ্ছে মোদিজির যে গ্যারান্টিগুলো আছে, সব গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন না। কারণ মোদিজি 6 কোটি 1 লক্ষ মানুষকে আগামী 5 বছর বিনা পয়সায় রেশন দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করতে পারেন? খুব বেশি হলে সেই মিথ্যে প্রচার করতে পারেন যেটা আমি দিচ্ছি, আর ওনার দলের লোকেরা এক গ্যারান্টি দিয়েছে যে মোদিজি চাল পাঠাবে আর ওরা চুরি করবে, এটা গ্যারান্টি আছে। এইটুকু করতে পারে, কোনো অসুবিধা নেই। মাননীয় মোদিজি বলেছেন, আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি 70 ইয়ার্সের অ্যাবাভ কোনো সিনিয়র সিটিজেন থাকে, তাদের বছরে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত দেবেন। এবার আপনি বলবেন যে এতদিন তো পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা যায়নি। আয়ুষ্মান ভারতের প্রকল্পের এতদিন যে মানে প্রোফর্মা বলুন বা স্ট্রাকচার বলুন, যে ছিল 60% কন্ট্রিবিউশন ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ 5 লক্ষের 3 লক্ষ দেবে হচ্ছে কেন্দ্র সরকার, 2 লক্ষ দেবে হচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, আমরা দেবো না, আমি নিজেই পকেট থেকে 5 লক্ষ দেবো। রাজ্যের ঘাড়ে এক্সট্রা দায় চাপালেন, এক্সট্রা বিরাট বোঝা চাপলো, উল্টে কাজের কাজও কিছু হলো না। যাক গে, সেটা উনি যা করেছেন। তাই মোদিজি সিদ্ধান্ত নিয়েছেন 70 বছরের বেশি যাদের বয়স, 70 ইয়ার্সের অ্যাভাব যারা, বা 70 অনওয়ার্ডস, তাদেরকে সরাসরি 5 লক্ষ টাকা কেন্দ্র সরকার দেবে। শুধু এই রাজ্যে না, সব রাজ্যে দেবে। অতএব রাজ্যের কোনো ধরনের এনওসি বা ইনভলভমেন্ট কোনো কিছুরই প্রয়োজন থাকলো না। এবং মোদিজির এই যে প্রকল্প, এই প্রকল্পে ধরুন আমি আপনি প্রচুর মানুষ উপকৃত হব, যাদের বাড়িতে এই ধরনের বয়স, এবং সবার বাড়িতে এবং বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, বাবা, জ্যাঠামশাই, কাকা, এবং এদেরই রোগের ফ্রিকোয়েন্সিটা স্বাভাবিকভাবে বেশি হয়। বুঝলাম, মানে গ্যারেন্টিগুলো কিছু কিছু পূরণ হয়ে যাবে 25-30 জন থাকলে। অবশ্যই পূরণ হবে। মেট্রো আমরা করব, মেট্রো করছিও, মেট্রো 100% বিজেপির কেন্দ্র সরকারের কন্ট্রিবিউশন। আমাদের রেলের কাজ হয়েছে, আমি আমার জেলাতে এত রেলের কাজ করতে পেরেছি, আমার জেলাবাসী কোনো ভাবতেও পারেনি। দক্ষিণ দিনাজপুর হচ্ছে, আপনারা সবাই জানেন যে উত্তরবঙ্গ হচ্ছে পিছিয়ে পড়া এলাকার মধ্যে একটি এলাকা, আর দক্ষিণ দিনাজপুর হচ্ছে সেই পিছিয়ে পড়া এলাকার মধ্যে সব থেকে পিছিয়ে পড়া এলাকা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। সেখান থেকে দিল্লি যাবে ট্রেন, এটা মানে 10 বছর আগে, 5 বছর আগে কেউ ভাবতে পারতো না, ভাবা সম্ভব না। আমিও এক্সপেক্ট করিনি যে মোদিজি আমার জন্য 7 দিনের দিল্লি ট্রেন দিয়ে দেবে। আমি ভেবেছিলাম 2 দিন হয়তো দেবে। অ্যাকচুয়ালি ক্যাপাসিটি নেই আমাদের, অত লোক দিল্লি কোথা থেকে যাবে। কিন্তু আমরা না চাইতেই মানে এক কাদি যাকে বলে আর কি, এরকম পাচ্ছি আর কি মোদিজির আমলে।
এখানে একটা কথা আমরা ওই না চাইতে এক কাদি না চাইতে এক কাদি, এটা কি সত্যি পশ্চিমবঙ্গের বিজেপি টানা পেয়ে আসেনি? বা আমি সরকারের কাছ থেকে বলছি, দলের কাছ থেকে, বাকি গোটা ভারতের দলগুলোর যে পারফরমেন্স সেটা যদি আমরা বিচার করি, নিশ্চিতভাবে 19-এ বিজেপি খুব ভালো ফল করেছে, কিন্তু 21-এর বিধানসভায় প্রত্যাশা মতো পৌঁছানো যায়নি। তারপরে বিপুল সন্ত্রাস হয়েছে, তারও সবটা যে সাংগঠনিকভাবে মোকাবিলা করা গিয়েছে এমনটা নয়, এটা নিশ্চয়ই আপনারা মানবেন, পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত। তারপরেও কেন্দ্র যে সবসময় আপনার দিকে, মানে কেন্দ্রের, মানে দলের কেন্দ্রের কথা বলছি, দলের কেন্দ্র আপনার দিকে যে হাতটা বাড়িয়ে রেখেছে সাহায্যে, এটা একটু বাড়তি পাওয়া, একটু বাড়তি স্নেহ না। দেখুন, বাংলাকে নিয়ে সবাই চিন্তিত। বাংলার ডেমোগ্রাফিক চেঞ্জ, বাংলায় যেভাবে রাজনীতি, এখনও সেই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। যেমন আজ থেকে 10, 15, 20 বছর আগে আমরা বিহারকে নিয়ে হাসি ঠাট্টা করতাম। ঠিক, বিহারে ভোটের ভায়োলেন্স নিয়ে, জাতিতে জাতিতে ভায়োলেন্স নিয়ে আমরা, মানে একটা আমাদের বাঙালিদের একটা সিগারেট খেতে খেতে, চা খেতে খেতে, কি এরা কি করে। কিন্তু আমাদের অদ্ভুত একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মাথার মধ্যে, সেই বাম আমল থেকে আমরা দেখে আসছি। পার্টির হয়ে মারামারিটা কেন যেন স্যাক্রেট একটা কাজ, পুণ্যের কাজ করে এসছি। আপনি সিপিএম এর হয়ে যদি তৃণমূলের কাউকে খুন করে দিন, একটা বিরাট গৌরবান্বিত করার মতো কাজ করে এসছেন, বা ভাইস ভার্সা। পরবর্তী সময় সেটা তৃণমূল ভার্সেস বিজেপি। কতদিন এই লজ্জার জায়গায় থাকবো বলুন? এই যে মারামারি কাটাকাটি, এই সভ্য জগতে মানায়? এটা যদি আপনি সাপোজ, আমরা বলি না, আমেরিকায় গিয়ে যদি আমাদের কেউ যদি পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক হানাহানি নিয়ে একটা লেকচার দেয়, কীভাবে মান সম্মানটা যাবে বলুন তো বাঙালির? তখন অমর্ত্য সেনের দিকেও তো লোকে পাকা চোখে তাকিয়ে দেখবে, আচ্ছা হি অলসো বিলংস টু দ্যাট প্লেস, ওয়েস্ট বেঙ্গল। প্র্যাকটিক্যালি এটা এইভাবে দেখবে সবাই, যে ডেমোক্রেসিতে খুন হয়ে যাচ্ছে বিজেপি করার জন্য, এটা ফ্যাক্ট। তখন বিনায়ক বাবুর দিকেও সবাই তাকাবে ওইভাবে, অমর্ত্য সেনের দিকে তাকাবে, আমাদের দিকে তো তাকাবে, যে আপনারা রাজনীতি করছেন, আপনারা কি করছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। এবং যে ধরনের সন্ত্রাস হয়েছিল, এবং আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি যখন রাজ্য সভাপতির দায়িত্ব প্রথম নিয়েছিলাম, আমার কান্না পাচ্ছিল সত্যি কথা। আমি জেলায় জেলায় ঘুরছি, তখন তুঙ্গে একদম, এবং জেলায় জেলায় ঘুরছি, বিজেপি জেলা কমিটির লোকেরা আসছিল না, ঠিক সেইখান থেকে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। অতএব বাংলার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য দাঁড়াচ্ছে। বাংলাকে এই জায়গা থেকে বের করতে হবে। বাংলা এরকম হতে পারে না। বাংলা যেরকম আগে ভারতবর্ষের জিডিপিতে 26%, পশ্চিমবঙ্গ যেমন তখন বঙ্গ ছিল, 26% যখন কন্ট্রিবিউট করতো, আমরা সেই জায়গায় আবার নিয়ে যেতে চাই পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সেটা আছে। এইরকম হিউম্যান রিসোর্স কোথাও পাওয়া যায় না। আমি বলছি, আমি যেহেতু শিক্ষার সব স্তরের সাথে যুক্ত ছিলাম কোনো না কোনো সময় মাস্টারমশাই হিসেবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ধরনের হিউম্যান রিসোর্স গ্রামে গঞ্জে আপনাকে মানে অবাক করে দেবে। এরকম ট্যালেন্ট বাংলা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু দুঃখ লাগে কখন, আমি বহু জায়গায় গিয়ে দেখেছি, বেঙ্গালুরুতে গিয়ে দেখেছি, আমার ব্যাচমেটরা সেখানে সেটেল ডাউন। আমার সিনিয়র যারা ভালো স্টুডেন্ট যারা ছিলেন আমার স্কুলের প্রথম দিককার 1 থেকে 3, কেউ বাংলায় নেই। কে বাঁচাবে এই বাংলাটাকে? কান কাটা পীযূষ, হাত কাটা কালু, জিকো, এরা বাঁচাবে বাংলাটাকে? বাংলা তো সবসময় মেধা। এই বাংলা সেই বাংলা, যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই জায়গা যেখান থেকে অতীশ দীপঙ্কর একসময় বাইরে শেখাতে গেছিলেন, টিচার হিসেবে গেছিলেন, শিক্ষা দিতে গেছিলেন। সেই বাংলা এখন লেবার পাঠাচ্ছে। নামটাই যথেষ্ট। রিপাবলিকের ডাবল এক্সিট পোলে দেশ জুড়ে গেরুয়া সুনামির ইঙ্গিত। 350-র বেশি আসন পেতে পারে এনডিএ, আর ইন্ডি জোটের হাতে যেতে পারে 150-র কাছাকাছি আসন। বুথ ফেরত সমীক্ষা, দেশ জুড়ে ফের বিজেপির দাপট। 40%-র বেশি ভোট পেতে পারে এনডিএ শিবির। সমীক্ষা অনেক পিছিয়ে রয়েছে ইন্ডি জোট। এসসি এসটি ওবিসি ভোটের একটা বড় অংশ ঝুঁকে রয়েছে বিজেপির দিকে। 49% মহিলা ভোট পেতে পারে গেরুয়া শিবির। রিপাবলিকের ডাবল এক্সিট পোলে তেমনটাই ইঙ্গিত। রিপাবলিকের ডাবল এক্সিট পোলে 42-এর মধ্যে 21 থেকে 25টি আসন পেতে পারে বিজেপি। উত্তরবঙ্গে 8 আসনের মধ্যে 7টিতেই জয়ের সম্ভাবনা বিজেপি। তৃণমূলের ঝুলিতে যেতে পারে 20টির মতো আসন। বাম এবং কংগ্রেসের হাত খালির সম্ভাবনা। রিপাবলিক এক্সিট পোলে বঙ্গে জয়ের সম্ভাবনা 3 কেন্দ্র প্রতিমন্ত্রী। কোচবিহারে নিশীথ প্রামাণিক, বনগাঁয় শান্তনু ঠাকুর, বাঁকুড়ায় জয়ের সম্ভাবনা সুভাষ সরকারে, বালুরঘাটে জিততে পারেন সুকান্ত, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ।
আপনি যান গুরগাঁওতে, আমার দিল্লিতে লজ্জায় লাগে, আমার তো অন্তত পক্ষে লজ্জা। আমাদের জেনারেশনে একই অবস্থা, মানে ময়ূক আলো ভালো বলতে হয়, ময়ূক দীর্ঘদিন দিল্লিতে ছিল, একই জিনিস ফেস করেছে এবং আমরা মাঝে মধ্যে নিজেরাও গল্প করি এগুলো নিয়ে। এবং আরেকটা জিনিস আমি যেহেতু মানে সুকান্তবাবু আমরা 2 তারিখ এখন কথা বলছি, এক্সিট পোল হয়ে গেছে মোটামুটি একটা হিসেব, যদিও এক্সিট পোলের হিসেব অনেক সময় মেলে না, অনেক সময় মেলে, অনেক সময় কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। ধরে নিলাম আপনারা 25 থেকে 30টা পাচ্ছেন সুকান্তবাবু, আমি শুনছিলাম অবাক হয়ে যখন আপনি বলছিলেন অনির্বাণ সন্ন্যাসীর সাথে কথা, স্টেটসম্যান বেশি, পার্লামেন্টেরিয়ান বেশি, রাজ্য সভাপতি বা বালুরঘাটের বাংলার রাজনীতিবিদ কম শোনাচ্ছিল আপনাকে। আপনি খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন, আমার খুব ভালো লাগছিল। আপনি একদম প্রধানমন্ত্রী যখন রিপাবলিক বাংলাকে সাক্ষাৎকার দিল আপনি তখন ছিলেন, এবং প্রধানমন্ত্রী মানে এত ভিড়ের মধ্যে হয়তো আপনি শোনেননি, পরবর্তীকালে শুনেছেন, একটা খুব দামি কথা বললেন, বারবার বলছিলেন যে শিল্পে তোমাদের অগ্রগতি, আমাকে দেখে মানে বাংলার অগ্রগতি এটাই আমাদের ঐতিহ্য ছিল। এবং তারপর উনি বললেন যে তুমি জানো গুজরাটে আমাদের নুন ছাড়া কিছু উৎপাদন হতো না, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবং প্রধানমন্ত্রী বলছেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে না, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, আমি অবশ্যই ন্যানো ফ্যাক্টরির কথা বলেছিলাম, আমি নিজে মানে ওই এক্সট্রা ক্লাস নেওয়া, এক্সট্রা প্রাইভেট টিউশনই করেছে, একটু পড়াশোনায় খারাপ ছেলেটাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা নরেন্দ্র মোদী হেড স্যার হিসেবে নিচ্ছেন। আপনারা কেন পারবেন না বলুন তো? এই যে আপনি কথাগুলো বলছেন, আমি দিল্লিতে সাংবাদিকতা করার সময় দেখেছি কেরালার সাংসদরা একসাথে, গুজরাটের সাংসদরা সবাই একসাথে দাঁড়িয়ে গান্ধী মূর্তির পাদদেশে বলে যে আমাদের কেরালার প্রজেক্টটা আমাদের চাই। কংগ্রেসের সাংসদ থাকে, অন্য দলের সাংসদ থাকে। আমি কোনোদিন অধীর চৌধুরী, সুকান্ত মজুমদার, কাকলি ঘোষ দস্তিদার, দীপক অধিকারী ইত্যাদি ইত্যাদি যারাই থাকুক তাদের একসাথে একইভাবে স্লোগান দিতে দেখব যে আমাদের একটা এইমস দরকার, সবার এইমসে তো দীপক অধিকারীও যাবে, সুকান্ত মজুমদারও যাবে। এটা তো হয় না। এই জায়গাটা কি করে কাটবেন স্যার? দেখুন, তৃণমূল থাকা অবস্থায় কাটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে শাসককে সবসময় মন বড় করতে হয়। ঠিক, আমরা দিল্লিতে উদাহরণস্বরূপ দেখিয়েছি, কংগ্রেসের তো বিরোধী দলনেতার পদ পাওয়ার কথা ছিল না, যে সে নাম্বার তারা অ্যাচিভ করতে পারেনি, কিন্তু অধীর চৌধুরীকে আমরা বিরোধী দলনেতার জায়গায় দিয়েছি। এবং যারা লোকসভা, আপনারা সাংবাদিক হিসেবে যেখানে লোকসভা হ্যান্ডেল করেন, বা আমি দেখেছি আমাদের মন্ত্রীদের কাছে গিয়ে, এবং আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদরা যখন সেন্ট্রাল হলে, পুরনো সেন্ট্রাল হলে আমরা একসাথে বসতাম পুরনো লোকসভাতে, তারা পর্যন্ত আমাকে বহুবার বলেছে, আমি নাম বলছি না, নাম বললে তারা মানে একটা অসুবিধার মধ্যে পড়বে, ওই তোদের মন্ত্রীগুলো খুব ভালো, বুঝতে পারলি, কোনো কাজ নিয়ে গেলে পরেই সঙ্গে সঙ্গে করে দেয়, মানে বাজ বিচার করে না যে কে তৃণমূল কে বিজেপি, ওরা আমরার ব্যাপারটা নেই। এবার আপনি এখানে বা আমরা ওখানে কিভাবে করব? যেখানে মুখ্যমন্ত্রী আমার জেলায় যাচ্ছেন, প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, সুকান্ত মজুমদারের ডাক নেই, এইটুকু তো রিকগনিশন দেওয়া দরকার আপনার বিরোধীকে। আপনি ডাকবেন না আপনার বিরোধীকে? আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সাংসদদেরকে ডাকবেন। আমি এই পার্টিতে যদি থাকি, আমার পার্টি কাকে মুখ্যমন্ত্রী বানাবে আমি তো জানি না, যেই মুখ্যমন্ত্রী হন তাকে দিয়ে আমরা এটা করাবো, আমরা এটা শেখাবো তৃণমূল কংগ্রেসকে গণতন্ত্র কাকে বলে। তৃণমূল কংগ্রেসের বিধায়করা ডাক পাবেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ডাক পাবেন, এবং মুখ্যমন্ত্রী হবেন, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না। আমরা বহু জায়গায় করে দেখিয়েছি। একটা কথা দিতে পারবেন সুকান্তবাবু, বাম আমল থেকে আপনি বলছিলেন খুব সুন্দর করে, 60-এর দশক থেকে আপনিও জানেন ছাত্র হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে, এই রাজ্যে রাজনৈতিক খুনটা একটা বৈধতা পেয়ে গিয়েছে। কেউ আদর্শের জন্য বিপ্লব করবে বলে খুন করেছে, কেউ বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে, মানে সোকল্ড সর্বহারা বিপ্লবীদের হাতে খুন হয়েছে বলে পাল্টা খুন করেছে, আমার বাবাকে মেরেছিল আমি মারবো। এইটা চলতে এর কোনো শেষ নেই। কালকে বিজেপি যদি ক্ষমতায় আসে, আমাদেরও এত ঘর পুড়িয়েছিল, এত লোককে মেরেছিল বলে আবার পাল্টা কিছু খুনোখুনি দেখবেন, এই গ্যারান্টিটা দিতে পারবেন? মানে বদলের সঙ্গে বদলা চলে আসবে, সত্যিকারের বদল। বাংলার পলিটিক্যাল জেনেটিক্সে, ডিএনএতে এই পাল্টা খুন, পাল্টা মার এটা ঢুকে গেছে। আমি অন্য রাজনৈতিক নেতাদের মতো বলবো না মিথ্যে কথা যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আপনি 10 বছর সময় দিন আমাদেরকে, আমি গ্যারান্টি দিচ্ছি 10 বছর পর এটা থাকবে না বাংলায়, এটা চলতে দেব না, আমরা বন্ধ করে দেব। আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের কেউ খুন হলে টাইম লাগবে, প্রথমে হবে না, আমি পরিষ্কার বলছি। কারণ প্রথমে এই যে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে এরা, এখান থেকে মানুষকে বের করতে, মানুষকে বুঝিয়ে বের করতে হবে, লাঠি দিয়ে বের করতে পারবেন না, মানুষকে বুঝিয়ে বের করতে সময় লাগবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী তখন যে খুন হবে সে পতাকা না দেখে তার বাড়িতে প্রয়োজনে যাবেন, আমাদের নেতারা যাবেন,
এবং বড় বড় commitment করছেন। হ্যাঁ, 10 বছর সময়, Exactly, আমি 10 বছর সময় দিন, পুরো আমরা এটাকে ঠিক করে দেব। তবে আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের এক্সিট পোল যা দেখাচ্ছে দেখাক, আমি ওদিকে যাচ্ছি না। একটি হলেও তৃণমূলের থেকে আমরা বেশি সিট পাবো এবার, একটি হলেও, এটা লিখে রাখুন আপনি। 21টা মানে 21-22টা অন্তত। আমি একটি হলেও বলছি, বেশ, এটা হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে মিনিমাম। মানে আমি তো হলো, এবার তো কাউন্টিং, তো গতবারে কাউন্টিংয়ের আপনাদের মনেই আছে, অভিযোগ ছিল ওদের আইপ্যাক আছে, এ আছে, আপনাদের কি প্যাক আছে? 6 প্যাক ট্যাক্স আছে নাকি? দেখুন, আমাদের একটাই প্যাক, সেটা হচ্ছে ভারত মাতা কি জয় প্যাক। এই প্যাকেই কাজ হয়। বিজেপির কর্মীরা বুথে এই কাউন্টিং হলে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ফন্দি ফিকির আটা হচ্ছে, আমাদের কাছে খবর আছে। আমরা 3 দিন আগে নাম দিয়ে দেব ডিএমের কাছে, সেই লিস্ট আইপ্যাকের কাছে চলে যাবে। আমরা খবর পাচ্ছি, কারণ প্রশাসনে তো আমাদেরও কিছু লোক আছে, সেখান থেকে ফোন যাবে, কাউকে প্রলোভন দেওয়া হবে, কাউকে ভয় দেখানো হবে। কিন্তু আমাদের কর্মীদেরকে আমরা বলছি, কোনো অবস্থাতেই আমরা মাথা নোয়াবো না, শেষ পর্যন্ত লড়াই করব। আর এবার বিজেপি, ওই যে বলে গেলাম, একটির থেকেও বেশি সিট, কম করে একটি হলেও বেশি সিট তৃণমূলের থেকে পাবে, এবং লোকসভার বিচারে এই রাজ্যের সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি হবে এবার। কিন্তু কোনো প্ল্যানিং কিছু কি? আমি জাস্ট একবার সামনে সেই জায়গাটা, মানে আমরা এখন যখন কথা বলছি তার থেকে 48 ঘন্টা পরেই রিয়েল ফিগার্স আসতে শুরু করবে। কিন্তু সেই জায়গাটা, আবারও সেই জায়গাটা যেখানে 3টে-4টের পর থেকে, সূর্যাস্তের পর থেকে আমরা দেখেছি বিধানসভাতে, মানে যেটা শুভেন্দু অধিকারীর মানে কার্যত ব্র্যান্ড টার্নিশ করার জন্য লোডশেডিং বিধায়ক বলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে। একটা কাউন্টার ন্যারেটিভ সেট হবে, আইপ্যাককে ইউজ করা হচ্ছে বলে বারবার বলছেন। আপনারা সত্যি সবচেয়ে বড় টার্গেট যেটা, 5টা অবধি কি আপনারা আপনাদের যারা কর্মী তাদেরকে কাউন্টিং সেন্টারে রাখতে পারবেন যেখানে হচ্ছে, যেভাবে অত্যাচার হবে নাকি লাস্ট একদম ফাইনাল নাটকের শোডাউনের মতন লাস্ট স্টেপের সেই ক্লাইম্যাক্স মোমেন্টে ওই টেনশনটা ধরে রেখে সবাই থাকবে? তো এটুকু আপনি আমাদের কর্মীদেরকে আমরা পরিষ্কার বলেছি, এবং তারাও রেডি আছে। এবার কোনো অবস্থাতেই তারা কাউন্টিং হল ছেড়ে বেরোবে না, এবং কাউন্টিং হল থেকে শুধু নয়, এবার 15 দিন আমরা বলেছি কমসে কম, আমরা 1 মাস দাবি জানিয়েছিলাম, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে 15 দিন কমসে কম কেন্দ্রীয় বাহিনী রেজাল্টের পর, অর্থাৎ 4 তারিখের পর 15 দিন কমসে কম এই রাজ্যে থাকবে। তার সাথে সাথে আমরা কর্মীদেরকে বলেছি, সব জায়গায় আমরা জিতে যাবো তো এরকম নয়, কিছু জায়গায় তো সবাই হারবই আমরা। সেই জায়গাগুলোতেও যদি সন্ত্রাস বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু আক্রমণ হয়, কেউ যেন নিজের এলাকা না ছাড়ে, পাল্টা একত্রিত হয়ে পাল্টা প্রয়োজনে দেয় যেন তারা। এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যারা সন্ত্রাস করে তাদেরকে এখনও আমি মনে করিয়ে দিতে চাই, 200 থেকে 250 জন তৃণমূল কংগ্রেস গুন্ডা হারামাত যাই বলুন না কেন, তারা কিন্তু এখনও জেলের ভেতরে আছে পোস্ট পোল ভায়োলেন্সে। তো তোমরাও ভেতরে তা যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। মানে আপনি খুব বড় কথা বলছেন, মানে এক্সিট পোলেও যেটা দেখা যাচ্ছে, বেশিরভাগ এক্সিট পোলে কয়েকটা সিট আছে যেগুলোতে একেবারে 4টে ভোট 5টা ভোটেও হয়তো বিজেপি জিতে যেতে পারে, কিন্তু বিজেপির কর্মীরা যদি বেরিয়ে আসে তখন যদি কোনো গন্ডগোল হয়, এটা অনেকে আপনাদের আরামবাগে হয়েছিল, আরামবাগে হয়েছিল, তখন আমাদের অভিজ্ঞতা কম ছিল। দেখুন, মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে। বিজেপি 14 থেকে 19 এই টার্মের মধ্যে যে বেড়েছে, এই বাড়াটা তো মানে সময় অনুসারে আমরা যদি দেখি, যে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞের জন্য কিন্তু এটা একটি রহস্য বলুন বা একটা স্টাডি মেটেরিয়াল বলা ভালো, যে এত তাড়াতাড়ি একটি পার্টি কিভাবে বাড়লো। কোনো জায়গায় ঠিক যেটা ম্যাজিকও নয়, মানে এটা কোথাও একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, হ্যাঁ। মানে আমি যেটা বলতে চাইছি, যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা যারা সেফোলজিস্ট রাদার আমার বলা উচিত, তাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, এবং এটা গবেষণার বিষয় বলে আমার মনে হয় যে এই 5 বছরের মধ্যে বিজেপির এই টার্ন ওভার বলুন বা যেটাই বলুন না কেন, মেক ওভার হলো, চেঞ্জ ওভার বলুন, সেটা কিভাবে হওয়া সম্ভব হলো, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির এই বাড়াটা এবং সিট যে বাড়াটা, সেটা তো স্বাভাবিকভাবে নতুন লোক এসেছে, নতুন লোক ঝাঁপিয়ে পড়েছে, তাদের অভিজ্ঞতা কম ছিল, সেই জন্য আমরা অনেক জায়গায় হেরেছি। এবার আমরা সেই ভুলটা করছি না। এবার তো আরামবাগ থেকে এবারে 24 অনেক বেশি ম্যাচিওর বিজেপি। সেবার তো বলছিল আমাদের ছাত্র বন্ধু ছিল বামেরা, এবার তো বামেরা তো নিজেরা লড়াই করছে। না, দেখুন, বামেরা ছাগলের 3য় সন্তান, এখন ওদের অস্তিত্ব বলে কিছু নেই। 2-1টি জায়গায় ভোট পাবে, কিছু ভোট পাবে, কিন্তু বামেরা অলরেডি টেস্টেড এবং রিজেক্টেড। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলছি, বামেদের ভোট পাওয়ার দিকে কি আপনারাও একটু তাকিয়ে নিন? কিছু জায়গায় বামেরা ভোট পেলে আপনাদের একটু না, বামেরা বিশেষ করে মুসলিম ভোট যদি ভেঙে দিতে পারে, বামেরা অনেক জায়গায় মুসলিম ভোট পাবে, তাতে আমাদের লাভ হবে, এটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় নেই। ঠিক, এবং আমরা চাই তো মুসলিম ভোট বামেরা পাক,
বামেরা এত সেকুলার, মানে সোকল সেকুলার যাকে বলে আর কি, তো তারা মুসলিম ভোট পাচ্ছে না কেন? মুসলিমরা, বাংলার মুসলিমরা বিজেপিকে কবে ভোট দেবে? বিজেপি ক্ষমতায় এলেই দেবে। মুসলিমরা সবসময় ক্ষমতাসীন দলকে ভোট দেয়, এটা আপনি যদি স্টাডি করে দেখেন সব সব জায়গাতেই তাই বলে, এখানেও তাই দেবে। অন্য রাজ্যেও তো হয়েছে, হ্যাঁ অন্য রাজ্যে হয়েছে, গুজরাটে হচ্ছে। এই যে বামেরা উত্তরপ্রদেশে হয়েছে। এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই? এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই। আপনি তো খোলাখুলি কথা আমি বলছেন। একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছিলে যে একসঙ্গে আওয়াজ কেন শুনছি না সংসদে দাঁড়িয়ে, এতজন সাংসদ আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব হয়। সুকান্ত দা হয়তো জানেন যে অনেক নেতারা একসাথে, অনেক মানে গুজরাটে নরেন্দ্র মোদীর যারা বিরোধীরা, নরেন্দ্র মোদী যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান, আহমেদ প্যাটেলই যেতেন। অ্যাকচুয়ালি আমার সে জায়গা থেকে মনে পড়ছে ময়ূক শুভ্রাংশু লাস্টবার যখন নির্বাচনের আগে যখন সুকান্ত মজুমদার একটা ইন্টারভিউ করেছিলাম, উনি আমাকে একটা পয়েন্ট বলেছিলেন যে 100 দিনের কাজ বঞ্চনা নিয়ে। উনি বলেছিলেন যে আমি শিওর কি সুকান্তবাবু আপনারও মনে আছে, আপনি বলেছিলেন যে যদি হিসেব দেখাতে পারে, যদি কাগজ থাকে, তাহলে আমি সুকান্ত মজুমদার কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে আমিও বসে একই রকম ভাবে আওয়াজ তুলব। একদম এটা আপনি বলেছিলেন মানে লাস্ট ইন্টারভিউতে। আর বক্তব্য যদি এই যে বলছেন যে একটা হলেও বেশি হয়ে যায়, যদি সেরকম একটা হোক, দুটো হোক, চারটে হোক বেশি হয়ে যায়, তাহলেও এই যে কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাগুলো ঘটছে নির্বাচন মিটে যাওয়ার পর, সেই লড়াইটা করবেন যদি তারা কাগজ দিতে পারেন, অবশ্যই স্বচ্ছতা রাখতে পারেন। অবশ্যই আমি এখনো বলছি, কাগজটা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে আমার হিসেব, 100 দিনের টাকা আমার লাগবে। দেখুন সিম্পল কথা, কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কতগুলো কোয়ারি আছে, আপনি কোয়ারিগুলো ফুলফিল করুন। তৃণমূল কি বলছে, মেনে নিচ্ছে হ্যাঁ চুরি হয়েছে, নিজেরাই বলছে কিছু জায়গায় চুরি হয়েছে, আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কোথা থেকে টাকাটা ফেরত দিচ্ছেন? আপনি কেন্দ্র সরকারের টাকা, গভর্নমেন্ট এক্সচেকার মানে পাবলিক মানি, জনগণের টাকা, আপনি সেই টাকা চুরি হয়েছে, চুরি করেছে কি আপনার প্রধান, আপনার নিয়োগ করা নির্মাণ সহায়ক, বিডিও, এরা চুরি করেছে, আপনি ওটা পশ্চিমবঙ্গের সরকারের ফান্ড থেকে ফিরিয়ে দিচ্ছেন। মানে জনগণের টাকা চুরি হয়েছে, জনগণের ফান্ড থেকে আবার ফিরিয়ে দিচ্ছে, তা কেন হবে? ওই যে ব্যাটা চুরি করেছে তার কান ধরুন, টাকা ফেরত দিতে বলুন, যে বিডিও চুরিতে যুক্ত ছিল তাকে অ্যারেস্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি কারো উপরে রেসপন্সিবিলিটি দেবেন, কে লায়াবেল সেটাই আমরা বুঝতে পারছি না, তাকে করুন, কেন হবে না? আর মিনিমাম সম্মানটুকু বিরোধীদের দিন। একজন বিরোধী সাংসদ, আপনি অবাক হয়ে যাবেন, আমরা গেলে ডিএমরা উঠে দাঁড়ায় না, এরকম হয়? হ্যাঁ, আমি নিজে মানে চোখে দেখেছি। আমি একটি দলের রাজ্য সভাপতি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নাম ধরে বলে দিচ্ছি, মেদিনীপুরের এসপি এবং ডিএম ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাংসদ এবং রাজ্য সভাপতি, এরকম না যে বিদায়ী সাংসদ, তখন তো ভোটও ঘোষণা হয়, চুপচাপ আরামসে বসে গল্প করছে। উঠে দাঁড়িয়ে কমসে কম যে নমস্কার করা, মিনিমাম যে সৌজন্য বোধ নেই। আমি যখন প্রথম জেতার পরই যেখানে যেখানে জিতবো আমরা, এবার তো কত করবে আমি জানি না, পারবে কোথা থেকে, প্রত্যেক জায়গায় ডিএম আর এসপি চেঞ্জ হবে। আমিও জিতেছিলাম 19-এ, একজন ভদ্রমহিলা আমার ডিএম ছিলেন, ডক্টর প্রিয়া সামথিং, প্রিয়া আমি নাম ভুলে গেছি, সরি তার জন্য, তাকে চেঞ্জ করে দেওয়া হলো, এসপিকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে একজন ডিএমকে নিয়ে এসে বসানো হলো, যে আমার সাথে দেখা পর্যন্ত করতো না। আমি জোর করে একদিন দরজা ঠেলে ঢুকে গেছি, ঢুকে গিয়েছে, বলছে আপনি ঢুকলেন আমাকে স্লিপ দেননি। আমি বললাম অর্পিতা ঘোষ ঢুকলে স্লিপ দেয়? বলে হ্যাঁ দেয়। বলে দেখান, একটা স্লিপ দেখান আমাকে, একটা স্লিপও দেখাতে পারেন না। এই যদি আপনি বিরোধীদের সাথে সম্পর্ক রাখেন, কোন বিরোধী আপনার জন্য লড়বে? এটা তো চলতে পারে না, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না? আর 48 ঘন্টা জাস্ট বাকি, তারপরে আজকে ইন্টারভিউ, সারাদিন আপনাদের অনেক কাজকর্ম আছে, সোমবার মঙ্গলবার, ধুকপুক ধুকপুক একটু কি হবে স্যার? মানে মাস্টার মশাইকে জিজ্ঞেস করছি, সেই দিন একটু টেনশন হবে, স্বাভাবিক, এটা রেজাল্টের দিন তো একটু টেনশন হবে, রেজাল্ট আসছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যেহেতু আমি নিজের রাত পাইচারি করার মতন না, আমি ওরকম আনন্দ করিনি, আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময়ও করিনি, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি জানি যে কর্ম করলে পরে তার ফল সঠিক আছে, দেখা যায়, দেখা যাবে। সময় একদম শেষ। একটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন আমি নিশ্চয়ই একটা প্রশ্ন করবো সুকান্ত আপনার কাছে। এবারের নির্বাচনের ফল ঘোষণার পর একটা নতুন জিনিস বাংলায় দেখা যেতে পারে, যাবে আমি বলছি না, না গেলে হয়তো আপনিও আপনার মতো আমিও একই রকম খুশি হব। ঠিক যে কায়দায় নির্বাচনের 6 নম্বর বা 5 নম্বর ফেজ থেকে বেছে বেছে
হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দেওয়া হয়েছে, হিন্দু প্রতিষ্ঠানগুলোকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে নিশানা করা হয়েছে। এই ফল যদি আপনাদের পক্ষে খুব ভালো হয়, তারা কিন্তু সবাই মিলে বিপদে পড়তে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। না, কিচ্ছু বিজেপি হবে কি না। ভূমিকা নেবে? আমি বলছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, কিচ্ছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং যে সমস্ত সংস্থাগুলোর উপরে মুখ্যমন্ত্রী তার কুনজর ফেলেছেন বা বক্রদৃষ্টি বলা ভালো, ফেলার চেষ্টা করেছেন, তাদের যে প্রতিবাদ রাস্তায় নেমেছে, সেই প্রতিবাদের ফলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী পিছু হটতে বাধ্য হবেন। মুখ্যমন্ত্রী তার মানসিক সন্তুলন তো হারিয়েই ফেলেছেন। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী র্যালির পরদিন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অঙ্গভঙ্গি করেছেন মিডিয়াতে, আপনারা দেখেছেন। একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না। এখন রকের ছেলেরা বসে এগুলো করবে। আর পশ্চিমবঙ্গে বেকার ছেলে বসে থাকা ছেলে তো কোনো উপায় নেই, কাজ নেই। বেকার ছেলেরা বসে আছে, চা খাচ্ছে, চপ খাচ্ছে, বিড়ি সিগারেট টানছে, আর ওগুলো করছেন। কিন্তু একজন মুখ্যমন্ত্রী আপনি এই কাজ করছেন, এটা মানায় না আপনাকে। শুভ্রাংশু, না, এই প্রশ্নটা করা উচিত, মানে করে দেওয়াই যাক, যখন খোলাখুলি বলছেন। আমরা তো সবাই এক্সিট পোলের পর রিল্যাক্সড হয়ে রয়েছি, প্রশ্ন করি। নির্দ্বিধায় করতে পারে। কোনো সেটিং ছিল কি? কোনো সেটিং? হ্যাঁ, ছিল তো। সিপিএম আর তৃণমূলের পাক্কা সেটিং আছে। সিপিএম বলছে যে সেটিং ছিল, কিন্তু সেটিংটা ফিটিং হয়নি, সেই জন্য ঝামেলাটা হচ্ছে। না, দেখুন, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেটিং হওয়ার কোনো কথা বা গল্পই হবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ভারতবর্ষের আন্তরিক যে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, আন্তরিক সুরক্ষা, তার জন্য থ্রেট। এবং দেখুন, আমরা কোনো রাগ ঢাক করি না। আমি হিন্দু, গর্বিত হিন্দু। বা বালা সাহেব ঠাকরের কথা যদি বললেন, ম্যাড 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 হিন্দু, আই এম এ ম্যাড 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 হিন্দু। এবং হিন্দুদের দ্বিতীয় কোনো যাবার জায়গা নেই। এবং আমি কোনো মূর্খের স্বর্গে বাস করি না। এই ভারতবর্ষই একমাত্র জায়গা এখানে হিন্দুদের থাকার, যেখানে অধিকার আছে, নিজের ধর্ম আচরণ পালন করার অধিকার আছে। এর সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই, আমার কাছে দ্বিতীয় জায়গা নেই আমাদের যাবার। সেই জন্য আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে একদম ক্লিয়ার। আমাদের যখন 2টো সিট ছিল, যখন কিছুই ছিল না, তখনও বলতাম আমরা রাম মন্দির ওখানে তৈরি করব, তখনও বলতাম আমরা 370 দ্বারা আমরা বাতিল করব। আমরা এখনও সেই জায়গায় আছি। আমরা এখনও বিশ্বাস করি অভিন্ন দেয়ান্নি বিধি হওয়া উচিত। আমরা কোনো রাগ ঢাক করি না। আমরা এটা বিজেপি, তোমার যদি পছন্দ হয় তুমি এসো, এটাই বিজেপির নীতি। বিজেপি দেশের সাথে কোনো জায়গায় বিন্দু মাত্র কম্প্রোমাইজ করবে না। যদি কোথাও জায়গায় ভুল হয়ে যায়, সেটাকে আমরা রেকটিফাই করব, দেশ সবার আগে। এবং আমাদের যাবার জায়গা নেই, সেই জন্য করছি। এটা কোনো বড় নিয়ে করছি এরকম নয়। আমার নিজের স্বার্থে করছি। আমার মেয়েটা কোথায় যাবে, তার মেয়ে ছেলে যেই হোক না কেন, নেক্সট জেনারেশন কোথায় যাবে, যাবার কোনো জায়গা নেই, এখানেই থাকতে হবে। এবং আমি আমার ধর্ম সংস্কৃতি নিয়ে থাকতে চাই, আমি কনভার্ট হতে চাই না, পরিষ্কার কথা। অতএব আমার এই মাটি রক্ষা করতে হবে, এই ভূমি রক্ষা করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার। আমার মনে হয় কি আজকে নির্বাচনের পর, এক্সিট পোলের পর অনেকটা খোলামেলা একটা আমরাও কথা বলতে পারলাম। রবিবারের আড্ডাটা বেসিক্যালি এটা রাজনৈতিক আড্ডাই হয়ে দাঁড়ালো, একটা খোলামেলা কথোপকথনের মধ্যে দিয়ে। নিঃসন্দেহে আবার দেখা হবে, আপনার সঙ্গে আবার কথা হবে ঠিক এভাবেই, তবে রেজাল্ট বেরোনোর পর। নমস্কার, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।